গল্পের শুরুতে আমরা ম্যাট এবং নাদিয়াকে দেখি, যারা তাদের নতুন বাড়িতে থাকতে এসেছিল। এই বাড়িটি একটি জনশূন্য এলাকায় ছিল, যার আশেপাশে কোনো অন্য বাড়ি বা বসতি ছিল না। শহরের চিৎকার চেঁচামেচি থেকে ক্লান্ত হয়ে ম্যাট ও নাদিয়া এমন একটি শান্ত বাড়ি চেয়েছিল, এবং এই সুন্দর বাড়িটি ম্যাট খুবই কম দামে পেয়ে যায়। তারা দুজন যখন বাড়ির ভিতরে আসে তখন বাড়িটি খুবই খারাপ অবস্থায় ছিল। মনে হচ্ছিল যেন বাড়িটি বহু বছর ধরে খালি পড়ে আছে। তাই তারা দুজন বাড়িটি পরিষ্কার করতে শুরু করে দেয়, এবং যত অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল ম্যাট তা জানলা দিয়ে বাইরে ফেলে দিতে শুরু করে। রান্নাঘর পরিষ্কার করার সময় নাদিয়া একটি মৃত পাখি দেখতে পায়। সেটিকে কবর দেওয়ার জন্য সে বাইরে নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই উপর থেকে জানলা থেকে ম্যাট নাদিয়াকে ডাক দেয়, যার ফলে নাদিয়ার মনোযোগ উপরের ম্যাটের দিকে চলে যায়। এবং যখন সে আবার সেই পাখিটির দিকে তাকায় তখন সেটি উধাও হয়ে গেছিল। এটি দেখে নাদিয়ার কাছে কিছুটা অদ্ভুত মনে হয়, এবং সে ভাবতে থাকে যে হঠাৎ সেই পাখিটি কোথায় উধাও হয়ে গেল। অন্যদিকে ম্যাটও দেওয়ালে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটি দেখার জন্য সে ওয়ালপেপার ছিঁড়ে সরিয়ে দেয়, এবং সেখানে ম্যাট একটি বড় দরজা দেখতে পায়, যেটি খোলার জন্য একটি চাবির দরকার ছিল। এবার ম্যাট সেই দরজার চাবি খুঁজতে শুরু করে, এবং বাইরে ফেলে দেওয়া আবর্জনার মধ্যে সে চাবিটি খুঁজে পায়। এরপর সে চাবিটি দরজার ছিদ্রে ঢুকিয়ে দরজা খুলে দেয়। নাদিয়াও সেখানে পৌঁছে যায়। তারা দুজন দেখে যে ভিতরে একটি কালো গভীর অন্ধকার ঘর আছে, এবং তারা দুজন যেই সেই ঘরের ভিতরে প্রবেশ করে তখনই বাইরে আলোগুলো হঠাৎ ঝলকাতে শুরু করে। এটি দেখে তাদের দুজনের কিছু একটা গন্ডগোল মনে হয়, এবং সেই সমস্যার সমাধানের জন্য ম্যাট বলে যে তাদের একজন ইলেকট্রিশিয়ানকে ডাকা উচিত। এই বলে সে সেখান থেকে চলে যায়, এবং নাদিয়া সেই ঘরের কাছে একা থেকে যায়। নাদিয়া এখন ভাবতে থাকে যে তার এই ঘরে যাওয়া উচিত নাকি নয়, কিন্তু তারপর নাদিয়া কিছু একটা অদ্ভুত ভয় অনুভব করে, তাই সে ম্যাটের পিছনে চলে যায়। এইভাবে রাত কেটে যায়, এবং পরের দিন নাদিয়া একজন ইলেকট্রিশিয়ানকে ফোন করে। কিছুক্ষণ পরে আলো ঝলকানোর সমস্যা দূর করার জন্য একজন ইলেকট্রিশিয়ান আসে, যে বাড়ির আলো পরীক্ষা করতে করতে নিচে বেসমেন্টে পৌঁছে যায়, এবং সেখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ পুরো বেসমেন্টটি বিদ্যুতের তারে ভর্তি ছিল, এবং এমন কোনো কোণ ছিল না যেখানে তার ছিল না। এই তারগুলো বেশ পুরনো আমলের মনে হচ্ছিল, এবং ইলেকট্রিশিয়ান বলে যে সে আজ পর্যন্ত এই ধরনের জিনিস কখনোই দেখেনি। ইলেকট্রিশিয়ান কোনো মতন বাড়ির আলো জ্বালিয়ে দিয়ে চলে যেতে থাকে, এবং যাওয়ার সময় সে ম্যাটকে বলে যে শেষমেশে তুমি এই বাড়িটি কেন কিনলে? এই বাড়ির প্রথম মালিকের খুন এই বাড়িতেই হয়েছিল, এবং সেই দিনের পর থেকে কেউ এই বাড়িতে থাকতে রাজি হয়নি। এটা শুনে ম্যাট খুবই ঘাবড়ে যায়, এবং এই বাড়ির সম্পর্কে গবেষণা করতে শুরু করে। গবেষণার সময় ইন্টারনেটে ম্যাট একটি পুরনো খবরের আর্টিকেলে থমসন পরিবারের সন্ধান পায়, যারা ছিল একটি দাম্পতি। আর্টিকেলে লেখা ছিল যে এই বাড়িতে থাকা দাম্পতিকে তাদের ছেলে, যার নাম ছিল জন, সে খুন করেছিল। তদন্তের সময় জন পুলিশকে জানায় যে এই খুনগুলো এই বাড়িটি তাকে দিয়ে করিয়েছে। এটা দেখে ম্যাটের কাছে এটা একটি মিথ্যা গল্প বলে মনে হয়, এবং কয়েক ঘন্টা ধরে গবেষণা করার পর সে ক্লান্ত হয়ে যায়। তারপরে সে তার স্ত্রী থেকে লুকিয়ে সেই অন্ধকার ঘরে বসে মদ পান করতে শুরু করে। বোতলে আগে থেকেই একদমই অল্প মদ বাকি ছিল। সেটি পান করে সে বোতলটিকে খালি করে দেয়, এবং মনে মনে ভাবে যে যদি আরো একটা বোতল পাওয়া যেত। তখনই হঠাৎ আলো ঝলকাতে শুরু করে, এবং কিছুক্ষণের জন্য আলো চলে যায়, এবং যখন আবার আলো আসে তখন তার সামনে একটি মদের বোতল পড়েছিল। এটি দেখে তার চোখ কপালে উঠে যায়, এবং যখন সে এই বোতলটি হাত দিয়ে ধরে পরীক্ষা করে তখন সে জানতে পারে যে এটি একটি আসল বোতল, অর্থাৎ এই রুমটি যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে। পরের দিন সকালে নাদিয়া ঘুম ভাঙে, সে দেখে যে ম্যাট এখানে নেই। তাই সে ম্যাটকে খুঁজতে সেই ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে যে পুরো ঘরটি দামি পেন্টিং এবং নতুন জিনিসে ভরা, এবং ম্যাট খুবই খুশি। ম্যাট নাদিয়াকে বলে যে এই ঘরের যে কোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা আছে। সে নাদিয়াকে বলে যে তোমার যেই জিনিস চাই শুধু মন থেকে চাও, এবং সেটি তোমার সামনে হাজির হয়ে যাবে। এটি শুনে নাদিয়ার কাছে ম্যাটের কথাগুলো মজা বলে মনে হয়, তাই সে ম্যাটের উপরে হাসতে শুরু করে। কিন্তু ম্যাট বলে যে তুমি একবার চেষ্টা তো করো। তখন নাদিয়া বলে ঠিক আছে, আমার এই মুহূর্তে একটি চাকরির দরকার, তাই আমি সেটা চাই। তখন ম্যাট তাকে বোঝায় যে এই ঘর চাকরি দিতে পারে না, তুমি এর কাছে কোনো জিনিস চাও। এরপরে নাদিয়া চোখ বন্ধ করে $1000 ইচ্ছা প্রকাশ করে, এবং চোখের পলকে তাদের কাছে $1000 চলে আসে। কিন্তু তখনও নাদিয়া পুরোপুরি বিশ্বাস হয় না, তাই সে আবারও 1 মিলিয়নের ইচ্ছা প্রকাশ করে, এবং আগের বারের মতো এবার তারা 1 মিলিয়ন পেয়ে যায়। এবার নাদিয়ারও বিশ্বাস হয়ে যায় যে এই ঘরটি কোনো সাধারণ ঘর নয়, বরং প্রতিটি ইচ্ছে পূরণকারী একটি ঘর। এবং তারপর আর কি, তারা দুজন সেই ঘর থেকে একের পর এক দামি জিনিস চাইতে শুরু করে, এবং সেই জিনিস তাদের সামনে হাজির হয়ে যায়। তারা দুজন দামি ওয়াইন, দামি পোশাক, হীরা, সোনা, খাবার দাবার এবং প্রচুর টাকা সংগ্রহ
সংগ্রহ করে নেয়। তারা রাতারাতি কোটিপতি হয়ে যায় এবং আনন্দে তাদের জীবন কাটতে থাকে। রাত্রে নাদিয়া ম্যাটকে জিজ্ঞাসা করে যে এই ঘরটি তাদের এত ইচ্ছে কিভাবে পূরণ করছে, কিন্তু ম্যাট বলে যে তাদের এই বিষয়ে একবারেই চিন্তা করা উচিত নয়, তাদের শুধু উপভোগ করা উচিত। এইভাবে তারা দুজন পরের কয়েকদিন তাদের জীবন কোটিপতিদের মতো করে কাটায়। যখনই তাদের কোনো ইচ্ছে হতো তখনই আলোগুলো নিভতে শুরু করত এবং বেসমেন্টের সেই ঘরে তাদের সমস্ত ইচ্ছে সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যেত। তারা দুজন নাচ করে, পার্টি করে এবং প্রচুর মজা নেয়। কিন্তু তাদের এই উজ্জ্বল জীবন এখন কিছুদিনের অতীত ছিল এবং এবার তাদের খারাপ দিন শুরু হতে চলেছিল। আসলে এই ঘরটি সবকিছু দিতে পারত, কিন্তু একটি জিনিস যা তাদের দুজনের জীবনে সবচেয়ে বড় ইচ্ছা ছিল এবং সেই জিনিসটি ঘর দিতেও পারত, কিন্তু তারা দুজন সেই ঘর থেকে সেই জিনিসটি চাইতে প্রস্তুত ছিল না এবং সেই জিনিসটি আর কিছু নয় বরং একটি সন্তান। একদিন ম্যাট নাদিয়াকে একটি বাচ্চাদের দোলনা উপহার দেয়, যা এই কথার ইঙ্গিত ছিল যে তাদের বাচ্চার জন্য চেষ্টা করা উচিত, কিন্তু নাদিয়া এর জন্য প্রস্তুত ছিল না, কারণ এর আগে তার দুটি গর্ভপথ মিসক্যারেজ হয়ে গেছিল। এখন নাদিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে। অনেকক্ষণ চিন্তা করার পরে সে ওই ঘরে গিয়ে একটি সন্তানের ইচ্ছা প্রকাশ করে এবং সেই একটি সন্তান পেয়েও যায়। ম্যাট এসে যখন নাদিয়াকে সন্তানের সাথে দেখে তখন সে খুবই রেগে যায় এবং নাদিয়াকে বকাবকি শুরু করে যে আমার অনুমতি ছাড়া তার সন্তানকে নেওয়া উচিত হয়নি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়া হয়। নাদিয়া বলল যে সে এই সহজ পথটি বেছে নিয়েছে যাতে তাকে গর্ভপাত বা প্রস্রাব বেদনার কষ্ট সহ করতে না হয়। সে বলে যে তারা দুজনেই এই সন্তানের সাথে খুবই খুশি থাকবে, কিন্তু ম্যাট এই সন্তানকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না এবং সে নাদিয়াকে বলে যে তুমি সেই ঘরে গিয়ে এই সন্তানকে ফেরত নেওয়ার ইচ্ছা প্রকাশ করো। এখন নাদিয়া অনিচ্ছা সত্ত্বেও সেই ঘরে আসে এবং সন্তানটিকে উধাও করার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। তাই সে সন্তানটিকে ম্যাটের হাতে তুলে দেয়। এবার কোলে সন্তানকে নিয়ে ম্যাটও আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সেও সেই সন্তানকে উধাও করার ইচ্ছা প্রকাশ করতে পারে না এবং সন্তানটিকে আবারও নাদিয়ার কোলে দিয়ে দেয়। এবার তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এই সন্তানটিকে লালন পালন করবে এবং এইভাবে তারা দুজন একটি সন্তানের বাবা মা হয়ে যায়। এখন সন্তানকে নিয়ে নাদিয়া তো খুব খুশি ছিল, কিন্তু ম্যাটের এই সন্তানের প্রতি একবারও আবেগ ছিল না এবং ম্যাট এই ঘরের সম্পর্কে আরো তথ্য জানতে চাইছিল। তাই সে আবারও গবেষণা করতে শুরু করে এবং সে জানতে পারে যে এই ছেলেটি যে এই বাড়ির মালিক অর্থাৎ নিজের বাবা মাকে খুন করেছিল সে এখনো বেঁচে আছে এবং একটি পাগলা গরদে মেন্টাল হসপিটালে জীবন কাটাচ্ছে। এটা জানার পর ম্যাট তার ইচ্ছের মাধ্যমে পাওয়া টাকার ওখান থেকে কিছু টাকা তার পকেটে রাখে এবং জনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। হসপিটালে পৌঁছানোর পর নার্স ম্যাটকে জিজ্ঞাসা করে তুমি কি একজন রিপোর্টার, কারণ গত ৪৫ বছর ধরে জনের জন্য পরিবারের কোনো সদস্য আসেনি। এটা শুনে ম্যাট মিথ্যা বলে দেয় যে সেও একজন রিপোর্টার। তার কিছুক্ষণ পর জন আসে। জন বুড়ো হয়ে গেছিল এবং জন পিছনের টেবিলে বসে ম্যাটকে বলে আমি তোমারই অপেক্ষা করছিলাম। এটা শুনে ম্যাটের কাছে কিছুটা অদ্ভুত লাগে এবং সে সরাসরি জনকে জিজ্ঞাসা করে তুমি এই ঘরের সম্পর্কে কি জানো এবং কেন তুমি তোমার বাবা মাকে খুন করেছিলে। তখন জন বলে আমি আমার বাবা মাকে খুন করিনি, বরং সেই ঘরটি আমাকে দিয়ে এটা করিয়েছে। এরপরে জন হেসে বলে আমি জানি যে তুমি এখন খুব মজা করছো এবং প্রচুর খাওয়া দাওয়া, দামি পোশাক উপভোগ করছো, কিন্তু শীঘ্রই এর দাম তোমাকে চোকাতে হবে। আর জন ম্যাটকে বলে যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও। ম্যাটের কাছে জনের মানসিক অবস্থা ঠিক মনে হয় না, তাই সে তাকে সেখানে ছেড়ে বাড়ি ফিরতে থাকে। রাস্তায় সে পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরার জন্য গাড়ি দাঁড় করায়। পেট্রোল ভরার পর যখন ম্যাট কর্মচারীকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয় তখন তার হাতে টাকার পরিবর্তে ছাই বেরিয়ে আসে। এটা দেখে সে চিন্তিত হয়ে পড়ে এবং অন্য পকেট থেকে কর্মচারীকে টাকা দিয়ে সরাসরি বাড়ি পৌঁছায় এবং ভাবতে থাকে যে যাওয়ার সময় সে প্রচুর টাকা পকেটে ভরেছিল, তাহলে হঠাৎ সেই টাকাগুলো কোথায় উধাও হয়ে গেল। এই বিষয়টি নিশ্চিত করার জন্য সে ঘর থেকে ইচ্ছা পূরণের মাধ্যমে যে টাকাগুলো চেয়েছিল সেই টাকাগুলো তুলে বাইরে জানলা দিয়ে ফেলে দেয় এবং দেখতে দেখতে সেই টাকাগুলো হঠাৎ উধাও হয়ে যায়। এরপরে ম্যাট ইচ্ছা পূরণের মাধ্যমে পাওয়া একটি পেন্টিং তুলে তার অর্ধেক অংশ ঘরের ভিতরে রাখে এবং অর্ধেক বাইরে। কিছুক্ষণের মধ্যে যেই অংশটি ঘরের বাইরে ছিল সেটি ছাইয়ে পরিণত হয় এবং বাকি অংশটি তেমনই থাকে। এটি দেখে ম্যাট বুঝে যায় যে তারা এই ঘর থেকে পাওয়া কোনো জিনিস বাইরে নিয়ে যেতে পারবে না, অন্যথা সেই সমস্ত জিনিস ছাইয়ে পরিণত হবে। ম্যাট এখন ঘরের দেওয়াল ভাঙতে শুরু করে যাতে সে জানতে পারে যে এই ঘরের মধ্যে কে লুকিয়ে আছে, কিন্তু দেওয়ালের ভিতরে জড়ানো তার ওয়্যার ছাড়া আর কিছুই ছিল না। দেওয়াল ভাঙার আওয়াজ শুনে নাদিয়া সেখানে পৌঁছে যায়। নাদিয়া সন্তানকে কোলে নিয়ে বাইরের দিকে যেতে থাকে, কিন্তু ম্যাট তাকে বাইরে যেতে বাধা দেয় এবং বলে যে সন্তানকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয়। সে তাকে আসল কারণটি জানাতে পারে না, তবে সে নিজে বুঝে গিয়েছিল যে এই ঘর থেকে ইচ্ছার মাধ্যমে যা কিছু চাওয়া হয়েছে তা এখান থেকে বাইরে বের করলে শেষ হয়ে যাবে। কিন্তু ম্যাট বারণ
করা সত্ত্বেও নাদিয়া সন্তানকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যেতে সন্তানটি জোরে জোরে কান্না করতে শুরু করে এবং তার রং পরিবর্তন হতে থাকে। এটি দেখে নাদিয়াও চিৎকার করতে থাকে। নাদিয়ার আওয়াজ শুনে ম্যাট দৌড়ে তার কাছে যায় এবং তাদের দুজনকে তুলে ঘরের ভিতরে নিয়ে আসে। এবং এখন আমরা দেখি যে সেই ছোট্ট শিশুটি আর ছোট্ট শিশু নেই, বরং সে কিছু সেকেন্ডের মধ্যে 8 বছরের ছেলেতে পরিণত হয়ে গেছে। এখন ম্যাট নাদিয়াকে সব সত্য বলে দেয় যে সেই ঘরটি তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু তারা তার দেওয়া জিনিসগুলোকে ঘর থেকে বাইরে বের করতে পারে না, অন্যথা সেই জিনিসগুলো পুরনো হয়ে ছাইয়ে পরিণত হবে। এটা শুনে নাদিয়া খুবই দুঃখী হয়ে যায় এবং এখন তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা এই সন্তানকে ঘরের ভিতরেই রাখবে, তাকে কখনোই বাইরে যেতে দেবে না, না হলে সে মারা যাবে। এইভাবে দিন কাটতে থাকে। নাদিয়া সন্তানকে ঘরের ভিতরেই সবকিছু শেখায়। সে তাকে নিজের ছেলে বলে মানে এবং এই ছেলেটির নাম রাখে সেন। সেন বাকি বাচ্চাদের থেকে বেশ আলাদা ছিল। সে কারো কথা শুনতো না এবং তার উপরে কোনো কথার প্রভাব পড়তো না। তার আচরণ একবারেই বাচ্চাদের মতো ছিল না। খাওয়ার সময় সে বরফ খেত, কিন্তু এই সমস্ত আচরণের পরেও নাদিয়া সেনকে খুব ভালোবাসতো। নাদিয়া সেনকে বোঝায় যে সে ঘরের বাইরে যেতে পারবে না, কারণ বাইরে বিপজ্জনক লোক আছে যারা তাকে মেরে ফেলবে। এটি শুনে সেনের মন খারাপ হয়ে যায় এবং ঘরের ভিতরে কখনো জানলা তো কখনো দরজা দিয়ে বাইরের দুনিয়া দেখে। নাদিয়া যখনই ঘর থেকে বাইরে যেত বা ভিতরে আসতো তখনই সে দরজায় তালা লাগিয়ে দিত যাতে সেন ঘর থেকে বাইরে যেতে না পারে। একদিন যখন সেন ঘরে একটি স্নো গ্লোব নিয়ে খেলছিল তখনই সেখানে ম্যাট আসে। এখন যেহেতু ম্যাটের সেনের প্রতি কোনো আবেগ ছিল না, তাই সে সেনকে বকে দেয় যে তোমার এখানে খেলা উচিত নয়। ভয়ে সেনের হাত থেকে স্নো গ্লোবটি নিচে পড়ে ভেঙে যায়। ম্যাটের এই আচরণে সেন খুবই দুঃখ পায়। রাতে সেন তাদের দুজনের ঘরের কাছে গিয়ে চুপি চুপি নাদিয়া এবং ম্যাটের কথা শুনতে শুরু করে। তারা দুজনে সেই ঘরের সম্পর্কে কথা বলছিল। এটি শুনে সেনের সন্দেহ হতে শুরু করে যে অবশ্যই সেই ঘরে এমন কিছু আছে যা থেকে সে অজানা। সে ভাবে যে কেন তারা দুজন তাকে ঘর থেকে বাইরে যেতে দেয় না এবং সেই ঘর থেকে দূরে থাকতে বলে। তাই সে টর্চ তুলে ঘরের অনুসন্ধান করতে শুরু করে এবং এগিয়ে যেতে যেতে সে সোজা বেসমেন্টে পৌঁছে যায়, যেখানে প্রচুর জড়ানো তার ছিল। সেই সবের মধ্যে দিয়ে যেতে যেতে অবশেষে সে সেই ঘরে পৌঁছে যায় এবং এখানে সে সব রহস্য জানতে পারে। রাতভর পুরো ঘরে আলো ঝলকাতে থাকে, কিন্তু ম্যাট এবং নাদিয়া ঘুমিয়ে থাকার কারণে কিছু নোটিস করতে পারে না। পরের দিন সকালে যখন ম্যাটের ঘুম ভাঙে তখন সে তার পাশে একটি নতুন স্নো গ্লোব পরে থাকতে দেখে এবং এর সাথে কিছুটা দূরে ভাঙ্গা গ্লোবটিও সে দেখতে পায়। এটি দেখে সে চিন্তিত হয়ে পড়ে যে এই নতুন গ্লোবটি কে তৈরি করলো। ম্যাট সরাসরি নাদিয়ার কাছে যায় এবং তাকে জাগিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি এই গ্লোবটি সেই ঘর থেকে চেয়েছিলে? জবাবে নাদিয়া বলে না, আমি এই গ্লোবটি চাইনি। ঠিক সেই সময় আলোগুলি ঝলকাতে দেখে সে বুঝতে পারে যে এই সব কাজ সব সেন করেছে। তারা দুজন দ্রুত সেই ঘরের দিকে দৌড়ায় এবং সেখানে গিয়ে তারা দুজন ভয় পেয়ে যায়। এখন যেহেতু সেনকে ঘর থেকে বাইরে যেতে দেওয়া হতো না, তাই সে মনে মনে বাইরে যাওয়ার ইচ্ছা রেখে সেই ঘর থেকে নিজের জন্য একটি খুব বড় আউটডোর এরিয়া চেয়ে নেয়, যেখানে একটি খোলা আকাশ এবং বড় জঙ্গল ছিল এবং সেন খুব মজা করে সেখানে খেলছিল। নাদিয়া তার ছেলের তৈরি করা জগৎ দেখে খুশি হয় এবং তার সাথে খেলতে শুরু করে, কিন্তু ম্যাট সেনের এই কাজে একেবারেই খুশি ছিল না, কারণ তার ভয় ছিল যে হয়তো সে এই ঘর থেকে বন্দুক বা অন্য কোনো ভুল জিনিস চেয়ে নিতে পারে, যার ফলে তাদের জীবনে বিপদ আসতে পারে। এই কারণে সে সেনকে হাত দিয়ে ধরে আবার ঘরের ভিতরে নিয়ে আসে। এবার ম্যাট সেই ঘরের চাবি নিজের কাছে রেখে সেনকে সেই ঘরে যেতে বাধা দেয়, কিন্তু নাদিয়া ম্যাটকে এমনটা করতে বারণ করে। সে বলে যে তারা আগে সেনকে ঘর থেকে বাইরে যেতে দেয় না। এখন বেচারা নিজের জন্য একটি আলাদা আউটডোর তৈরি করে নিয়েছে, তাই তাকে সেখানে যেতে বাধা দেওয়া উচিত নয় এবং সেখানে তার প্রাণের কোনো বিপদ নেই। কিন্তু ম্যাট নাদিয়ার কথা শুনে না, বলে যে সেন এখনো না বুঝ। তার ভয় হয় যে হয়তো সে ভুল করে সেই ঘর থেকে এমন কোনো জিনিস চেয়ে না নেয় যার ফলে তারা দুজনেই বিপদে পড়বে। তখনই ফোনের ঘন্টা বাজে এবং অনুমতি না থাকা সত্ত্বেও সেন ফোন তুলে নেয়, কিন্তু তাড়াতাড়ি ম্যাট তার থেকে ফোন কেড়ে নিয়ে নিজে কথা বলতে শুরু করে। অন্যদিকে কলে জন ছিল, যে সেনের আওয়াজ শুনে বুঝতে পারে যে ম্যাট সেই ঘর থেকে একটি সন্তান চেয়ে নিয়েছে। এখন ম্যাটও তার থেকে কোনো কথা লুকায় না এবং বলে যে তারা এই সন্তানের থেকে নিজেদের জীবন কিভাবে বাঁচাবে। এদিকে রান্নাঘরে রাখা অন্য ফোন থেকে নাদিয়া তাদের দুজনের সমস্ত কথা চুপি চুপি শুনতে শুরু করে। জন তাকে তার আসল সত্য বলে যে সেও সেই ঘর থেকে ইচ্ছার মাধ্যমে চাওয়া একটি সন্তান। সে বলে যে সে তার বাবা মাকে এই কারণে খুন করেছিল, কারণ সেও বাইরের দুনিয়া দেখতে চেয়েছিল, কিন্তু যখন সে ঘর থেকে বাইরে বের হতো তখন তার বয়স বাড়তে শুরু করত এবং যখন সে ঘরকে জিজ্ঞাসা করেছিল তখন সে
তাকে বলেছিল যে যদি তোমাকে এই ঘর থেকে বাইরে বের হতে হয় তবে তোমাকে সেই ব্যক্তিকে খুন করতে হবে যে ইচ্ছার মাধ্যমে তোমাকে চেয়েছে। এই কারণে সে ইচ্ছা করা মহিলাকে খুন করে দেয় এবং তার সাথে তার বাবাকেও খুন করে দেয়। এই কারণেই আজ সে জেলে আছে। সে ম্যাটকে বলে যে তার এবং সেনের গল্প একই। যদি তোমরা সেনকে বাঁচাতে চাও এবং তাকে বাইরের দুনিয়া দেখাতে চাও তবে তোমাকে সেই মানুষটিকে খুন করতে হবে যে সেনকে চেয়েছিল। এখন যদি সেনকে তুমি চেয়ে থাকো তবে তোমাকে তোমার বলিদান দিতে হবে, আর যদি তোমার স্ত্রী সেনকে চেয়ে থাকে তবে তোমাকে তোমার স্ত্রীকে খুন করতে হবে। এবং এই সমস্ত কথা অন্যদিকে কলে নাদিয়া শুনছিল। নাদিয়া এই সমস্ত কথা শুনে খুবই দুঃখী হয়ে যায় এবং সে গাড়ি বার করে বাড়ি ছেড়ে চলে যায়, যার ফলে ম্যাট তার জন্য চিন্তা করতে শুরু করে। নাদিয়া সেনকে জীবন দেওয়ার জন্য নিজেকে খুন করার কথা ভাবে, কিন্তু সে তা করতে পারে না। এদিকে ম্যাট টেবিলে বসে সেনের সাথে ডিনার করতে শুরু করে। তখন সেন ম্যাটকে জিজ্ঞাসা করে যে তার মা কোথায় গেল এবং তাকে আরো অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, যার ফলে বিরক্ত হয়ে সে সেনকে বলে দেয় যে সে তাদের আসল ছেলে নয় এবং তার কোনো বাবা মা নেই। শুধু তাই নয়, সে রাগের বশে সেনকে ঘর থেকে বের করে দেয়। ভয়ে সেন কাঁদতে কাঁদতে উপরে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ম্যাট তার ভুল বুঝতে পারে। সে সেনের ঘরে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং সারা রাত তারা দুজনে একসাথে ঘুমায়। যখন নাদিয়া বাড়ি ফিরে তখন তাদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে তার খুবই ভালো লাগে। কিছুক্ষণ পর ম্যাটের ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে নাদিয়া বাড়ি ফিরে এসেছে। ম্যাট নাদিয়াকে বলে যে সে তার জন্য খুবই চিন্তিত ছিল এবং বলে যে আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি সেনের উপরে চিৎকার করেছি এবং তোমার সাথে ঝগড়া করেছি। কথা বলার সময় তারা দুজন একে অপরের কাছে আসতে শুরু করে এবং যখন তারা দুজনে ঘরে ঘনিষ্ঠ হচ্ছিল তখন সেন চুপ করে দরজা থেকে তাদের দেখতে শুরু করে। সে তার মনে নাদিয়ার জন্য আকর্ষণ অনুভব করে। এখন তারও এই সমস্ত জিনিস করতে হবে, তাই এখন সে তাদের দুজনের ঘুমানোর অপেক্ষা করে। যখন তারা দুজনে গভীর ঘুমে চলে যায় তখন সেন চুপি চুপি এসে ম্যাটের পকেট থেকে ঘর থেকে বাইরে যাওয়ার চাবি চুরি করে নেয়। পরের দিন সকালে ম্যাট এবং নাদিয়া সামনের দরজাটা খোলা দেখে। তখন তারা বুঝতে পারে যে সেন ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। তাই তাদের ভয় লাগছিল হয়তো সেন মরে গেছে, কিন্তু তখনই ঘরের একটি আলাদা অংশে সেনকে দেখে দুজনেই অবাক হয়ে যায়, কারণ সেন এখন যুবক এবং শক্তিশালী হয়ে উঠেছে। সে তার বাবা মায়ের দিকে বন্দুকের নিশানা করে তাদের ভয় দেখায়। তখন নাদিয়া তাকে বোঝানোর চেষ্টা করে। এর মধ্যে ম্যাট সেনের উপরে আক্রমণ করে দেয় এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু তাদের লড়াইয়ের সময় নাদিয়া ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাট তাকে জাগিয়ে বলে যে ভুলবশত গুলি লাগার কারণে সেন মারা গেছে। এটি শুনে নাদিয়া কান্না করতে শুরু করে। ম্যাট তাকে সান্ত্বনা দিয়ে আবার ঘরের ভিতরে নিয়ে আসে এবং এখানে গল্পের সবচেয়ে বড় মোড় আসে, কারণ এখন যে ম্যাট নাদিয়াকে তুলে ঘরে নিয়ে গেল সে আসলে ম্যাট নয় বরং সেন। এদিকে অন্য ঘরে যেখানে তাদের লড়াই হচ্ছিল সেখানে আসল ম্যাট জ্ঞান ফিরে পায় এবং পুরো ঘরে তার স্ত্রীকে খুঁজতে থাকে। তখনই আলোগুলি আবার মিটমিট করতে দেখে সে সেই ঘরের দিকে যায়, কিন্তু সেখানেও তার স্ত্রী নাদিয়া ছিল না। এদিকে নাদিয়ার একেবারেই জানা ছিল না যে তার সাথে বসে থাকা লোকটা ম্যাট নয় বরং সেন। কিন্তু নাদিয়ার ম্যাটের মধ্যে কিছু পরিবর্তন চোখে পড়ে এবং তার বরফ খাওয়ার অভ্যাস দেখে নাদিয়া বুঝতে পারে যে এটা ম্যাট হতে পারে না বরং সেন, যে ঘর থেকে ইচ্ছার মাধ্যমে নিজেকে ম্যাটের রূপে নিয়ে এসেছে। অন্যদিকে আসল ম্যাট বুঝতে পারে যে সে একা এই ঘরে আটকা পড়ে আছে। সেন তার স্ত্রীকে এই ঘর থেকে অন্য একটা ঘরে ইচ্ছার মাধ্যমে আরো একটি অন্য ঘর বানিয়ে নিয়েছে। এখন সে এই ঘর থেকে বাইরে বেরোনোর জন্য পুরো শক্তি দিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে এবং অবশেষে সমস্ত তার পের করে সে সেই ঘরে পৌঁছে যায়, যা এখন একটি জঙ্গল ছিল যেখানে প্রচুর লম্বা লম্বা গাছ ছিল। সেখানে গিয়ে ম্যাট জানতে পারে যে সেন রুমের ব্যবহার করে এই জায়গাটিকে অনেকটা বড় করে ফেলেছে এবং সেখানে সেন ডুপ্লিকেট বাড়িও তৈরি করে নিয়েছে। সে এটাও বুঝে গিয়েছিল যে সেন তার রূপে নাদিয়াকে অপহরণ করে এই ডুপ্লিকেট বাড়িতে রাখার এবং তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য ব্যবহার করছিল। এই ভাবনা আসতেই তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য ম্যাট সেই জঙ্গলে দৌড়তে দৌড়তে অবশেষে সেই ডুপ্লিকেট বাড়ির ভিতরে পৌঁছে যায়, যেখানে সেন নাদিয়ার সঙ্গে জোর করে শারীরিক সম্বন্ধ করার চেষ্টা করছিল। ম্যাটকে ভিতরে আসতে দেখে সেন আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এখন নাদিয়াও চিনতে পারে না যে আসল ম্যাট কোনটি, কারণ তারা দুজন একদম একই রকম ছিল এবং এখানে তারা দুজনেই নাদিয়াকে বলে আমার সাথে চলো। এখন নাদিয়া বুদ্ধি করে সেনের নাম নেয়। সেটা শুনে সেন তার দিকে তাকায় এবং নাদিয়া বুঝতে পারে যে এই হলো সেন। এরপরে সে সেনকে
সেনকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মাটিতে পড়তে সে তার আসল রূপে চলে আসে। অন্যদিকে ম্যাট এবং নাদিয়া ঘর থেকে বাইরে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না, কারণ সেন ঘর থেকে তাদের এই বাড়িতে আটকে থাকার ইচ্ছা চেয়েছিল। অনেক চেষ্টার পরও যখন তারা দুজন বাড়ি থেকে বের হতে পারে না, তখন ম্যাট থেমে যায় এবং সেখান থেকে বেরোনোর কোনো উপায় খুঁজতে থাকে। এখানে ম্যাট এমন একটা ইচ্ছা প্রকাশ করে যে তাদের দুজনের নতুন রূপটি এই ঘরের ভিতরেই থাকুক এবং তাদের আসল রূপটি এই ঘর থেকে বাইরে চলে যাক। তখনই হঠাৎ সেখানে সেনও চলে আসে এবং ম্যাটকে ছুরি মেরে খুন করে ফেলে। এরপরে সে নাদিয়াকে বোঝাতে শুরু করে যে তুমি ম্যাটকে ভুলে যাও এবং আমার সাথে থাকো। কিন্তু এই কথা বলার সময় সে বুঝতে পারে যে তারা আসলে ম্যাট এবং নাদিয়ার ক্লোন। যখন কি আসলে ম্যাট এবং নাদিয়া দৌড়ে ঘরের বাইরে জঙ্গলের দিকে ছুটতে থাকে। এটি দেখে সেনও খুবই রেগে যায় এবং দ্রুত তাদের পিছনে দৌড়তে শুরু করে। এখানে তারা দুজন আসল ঘরে পৌঁছে যায়। যখন সেনও আসল ঘরে পৌঁছায় তখন সে দৌড়ে ম্যাটের উপরে আক্রমণ করে, কিন্তু এখানে ম্যাট বুদ্ধি করে সেনকে জোরে ধরে তার সাথে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। সেন তার জীবনে বিপদ দেখে আবারও দরজার দিকে দৌড়ায়, কিন্তু ভিতরে ঢোকার আগেই নাদিয়া দরজা বন্ধ করে দেয়। এখন এখানে সেন নাদিয়াকে বোঝানোর চেষ্টা করে। সে বলে দয়া করে মা আমার জন্য দরজা খুলে দাও, কিন্তু নাদিয়া এখন বুঝে গিয়েছিল, তাই সে কাঁদতে কাঁদতে সেনকে বুড়ো হতে দেখে। ধীরে ধীরে তার শরীর গলে যেতে থাকে এবং ধীরে ধীরে সে ছাইয়ে পরিণত হয়ে যায়। নাদিয়া তার কাছে আসে এবং তার শরীর থেকে তৈরি হওয়া ছাই হাতে তুলে নিয়ে কাঁদতে শুরু করে, কারণ নাদিয়া তাকে নিজের ছেলে বলে মেনেছিল। এরপরে ম্যাট নাদিয়ার কাছে আসে এবং তারা দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরে। এখন আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ম্যাট এবং নাদিয়া একটি ছোট বাড়িতে স্থায়ী হয়ে যায় এবং শান্তিতে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর নাদিয়া তার প্রেগন্যান্সি টেস্ট করে এবং রিপোর্টে পজিটিভ আসে, অর্থাৎ এবার তাদের দুজনের একটি সন্তান আসতে চলেছে। এর সাথেই এই গল্পটি আমাদের এখানেই শেষ হয়ে যায়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।